আজকের জার্নালে আপনাদের সাথে আছি। যুক্ত করার চেষ্টা করব সংবাদের মানুষদের এবং সংবাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞজনদের। গণমাধ্যমগুলোতে এখন করোনা করোনা এবং করোনাই বড় খবর। হাসপাতালে খালি নেই শয্যা, অক্সিজেন সংকট, গত কয়েকদিন ধরেই 12,000-এর উপরে হচ্ছে শনাক্ত এবং কম বেশি 200-র ঘরে মৃত্যু, এসবই খবর। একই সাথে ঈদে বাড়ি ফেরা মানুষরা মানছেন না স্বাস্থ্যবিধি, এমন খবরও রয়েছে। আরেকটি খবর গত কয়েকদিন ধরে গণমাধ্যমে আসছে, আজকেও 71 টেলিভিশনে একটি প্রতিবেদন আছে, সেটি হচ্ছে চট্টগ্রামের সিআরবি, যেটাকে নগরীর ফুসফুস বলা হয়, সেখানে রেলের জমিতে বেসরকারি উদ্যোগে হাসপাতাল নির্মাণ, এটি নিয়ে চলছে প্রতিবাদ বিক্ষোভ, কিন্তু পাওয়া যাচ্ছে না কর্তৃপক্ষের বক্তব্য। এর বাইরে আমরা দুটো ভালো খবরও দেখতে পাচ্ছি। একটি হলো যে ওয়ানডেতে জিম্বাবুয়েকে 155 রানে হারিয়েছে বাংলাদেশ। আর ওদিকে মর্যাদাপূর্ণ কানের আসরে প্রথমবারের মতো ইতিহাস তৈরি করেছে বাংলাদেশের সিনেমা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত রেহানা মরিয়ম নূর। এই খবরগুলো আমরা দেখার চেষ্টা করব এবং পর্যালোচনার নানা সময়েই আমরা অতিথিদের যুক্ত করার চেষ্টা করব। চলুন আজকের জার্নালে সংবাদ বিশ্লেষণ নিয়ে যারা পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন তাদের সাথে প্রথমে পরিচিত হই। আমাদের সাথে আছেন মাসুদ কামাল, সাংবাদিক, বার্তা প্রধান, বাংলা ট্রিবিউন। আছেন সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক, abnews24.com, এবং তিনি একই সাথে সাবেক সহসভাপতি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। আপনাদের দুজনকে স্বাগত জানাতে চাই এবং একই সাথে স্বাগত জানাতে চাই অধ্যাপক ডক্টর আফম রুহুল হক, মাননীয় সংসদ সদস্য, এবং তিনি একই সাথে সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির, এবং তিনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী। আপনাদেরকে স্বাগত জানিয়ে একটু দেখে নিতে চাই শেষ সময়ে কি খবর আছে পোর্টালগুলোতে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে প্রথম আলো, সেখানে ওয়ানডে যেই ক্রিকেটের খবরটি আছে, লিটন সাকিবের দাপটে জয় বাংলাদেশের। আমরা দেখতে পাচ্ছি করোনায় একদিনে আরো 187 জনের মৃত্যু, গত 24 ঘন্টার খবর। এবং আরেকটি মতামত আমরা দেখতে পাচ্ছি, জীবিকার জন্য জীবন দেয়া আর কতদিন। এটি হলো শিল্প কারখানায় বড় যে দুর্ঘটনাগুলো ঘটে সেটি ধরে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে হাশেম ফুডস, যেটি কারখানায় আগুন লেগে যেখানে 52 জন পুড়ে মারা গেলেন রূপগঞ্জে, সেটির নিয়ে মতামত। আমরা যদি আরেকটি নিউজ পোর্টাল দেখে নিই সুযোগে, বাংলা ট্রিবিউন, সেখানে 155 রানের বিশাল জয় বাংলাদেশের, এই খবরটি আছে। এবং একদিনে মৃত্যু আরো 187 জন, একই সাথে শনাক্ত 12,000-এর বেশি, এটিও আমরা দেখতে পাচ্ছি। মাহফুজুল মামুনুল পরিবারের দখল মুক্ত হচ্ছে রহমানিয়া মাদ্রাসা, এটি একটি খবর, এটিও আমরা দেখতে পাচ্ছি। যেখানে মাশরাফিকে ছাড়িয়ে গেলেন সাকিব, এটি আরেকটি প্রতিবেদন রয়েছে। আমরা যদি আরেকটি পোর্টাল দেখে নিই এই সুযোগে, এটি বিডি নিউজ 24, সিনোফার্মের 20 লাখ ডোজ টিকা আসছে শনিবার, এই খবরটি রয়েছে। একই সাথে খবর রয়েছে গরুর হাট নিয়ে। আমরা খবরগুলো আলোচনা যখনই হবে তখনই আবার একটু বিস্তারিত যাওয়ার চেষ্টা করব। আমরা যদি শুরুটা করি, আমাদের হাতে আজকে 71 টেলিভিশনের প্রচারিত নয়ন আদিত্যের একটি প্রতিবেদন রয়েছে, আমরা সেই প্রতিবেদনটি দেখতে চাই প্রথমে। 10:30টার কিছু পর বগুড়ার শেরপুর থেকে 80 বছর বয়সী আব্দুস সোবহানকে ডিএনসিসি কোভিড হাসপাতালে আনা হয়। তীব্র শ্বাসকষ্ট নিয়ে আসা এই রোগীর রক্তে অক্সিজেনের মাত্রা 60-এ নেমেছে। চিকিৎসা কর্মীরা বলছেন দ্রুতই তার উচ্চমাত্রার অক্সিজেনের প্রয়োজন। স্বজনেরা রোগীকে ভর্তির জন্য তৎপরতা চালাতে শুরু করে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানায় কোনো বিছানা খালি নেই, তাই ভর্তি নেওয়া সম্ভব না। আমাদের হ্যাঁ, ঠিক আছে। তাই পরিচিত ব্যক্তিদের দিয়ে তদবিরের চেষ্টাও করেন তারা, যদি কোনোভাবে একটি বিছানার ব্যবস্থা করা যায়, বাঁচানো যায় আপনজনটিকে। অক্সিজেন লেভেল তার যাচ্ছে তার 60, এই লেভেল পর্যন্ত, এই লেভেলে তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো কোনো সুযোগ নাই। আইসিইউ বেড লাগবে, তার আইসিইউ বেড ফাঁকা নাই। ইভেন আমরা বললাম যে তাকে যে আমরা নর্মাল বেডে দিয়ে তাকে নেজলা দিয়ে কাজ করান, সেটাও তাদের সাপোর্ট নেই এখানে।
মানে কোনো সাপোর্টই তারা এখান থেকে দিতে পারছে না এই মুহূর্তে। অন্যদিকে কমে আসছে অ্যাম্বুলেন্সে থাকা সিলিন্ডারের অক্সিজেনও। আজ তো আর আমাদের অক্সিজেন নাই, অক্সিজেন শেষ। ব্রেকআপ দেওয়া এতটুকুই দিতে পারছে, ঠিক আছে। পুরাটা ভরা ছিল, 2000 লিটার ছিল, এটা এখন 1 ঘন্টায় শেষ হয়ে গেছে। বাড়তে থাকে রোগীর অসুস্থতার মাত্রা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে হয়তো মিলবে একটি বিছানা। মহাখালীর এই হাসপাতাল থেকে সেই দিকেই রওনা দেয় অ্যাম্বুলেন্স। এরই মধ্যে সিলিন্ডারের অক্সিজেনও শেষ। তাই পথে কোনো দোকানে যদি অক্সিজেন মেলে, সেই উদ্দেশ্যে তেজগাঁওয়ের এই অক্সিজেনের দোকানে আসে অ্যাম্বুলেন্স। কিন্তু সেখানেও খালি হাতেই ফিরতে হয়। আবারও হাসপাতালের দিকে রওনা দেয়, কিন্তু পথেই থেমে গেল অ্যাম্বুলেন্স। ইশারায় জানালেন সব শেষ। শ্বাসকষ্ট নিয়ে যেভাবে বসেছিলেন, ঠিক সে অবস্থায় বিশুদ্ধ বাতাসের অভাবে অনন্তে পাড়ে জমিয়েছেন আব্দুস সোবহান। জীবনের সন্ধানে রাজধানীতে আসলেও চিকিৎসার অভাব আর মুহূর্তেই হারিয়ে যাওয়া বাবাকে বুকে জড়িয়ে এবার গ্রামের উদ্দেশ্যে যাত্রা। রাজধানীর হাসপাতালগুলোতে এখন একটি বেডের জন্যও যে সংকট তৈরি হয়েছে, বাড়তে থাকা সংক্রমণ তা কোন অবস্থার দিকে নিয়ে যাবে তা নিয়েই শঙ্কিত চিকিৎসকরা। নয়ন আদিত্য, ৭১, ঢাকা। আমরা নয়ন আদিত্যের প্রতিবেদনটি দেখছিলাম এবং আমরা সেখানে দেখলাম যে একজন রোগী আব্দুস সোবহান, তিনি যেভাবে তার পরিবার ছুটছিল তাকে বাঁচানোর জন্য, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে বাঁচানো গেল না। এবং আমরা দেখলাম ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল হাসপাতাল পর্যন্ত কোথাও কোনো বিছানা খালি নেই এবং অক্সিজেনের সংকট। আমি যদি অধ্যাপক ডক্টর আফম ও রুহুল হক, মাননীয় সংসদ সদস্য, আপনার কাছে আসি এবং নিশ্চয়ই সাংবাদিক মাসুদ কামাল এবং সুভাষ সিংহ রায় আপনারাও আপনাদের মতামত যুক্ত করবেন। আমার প্রশ্নটি শুরুতে এটি যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশে অ্যাক্টিভ কেস রোগীর সংখ্যা 1,50,000-এরও বেশি, এবং আমরা যদি ধরে নেই যে 10% এটি হাসপাতালে যাওয়ার মতো রোগী, তাহলে এটি সংখ্যা দাঁড়ায় 15,000। তথ্য বলছে আমাদের কেবল হাসপাতালে করোনা ডেডিকেটেড বেড আছে মাত্র 12,000। আপনি প্রতিবেদনটি দেখলেন, কি বলবেন মাননীয় সংসদ সদস্য? আমরা কোথায় দাঁড়িয়ে? দেখুন, একজন চিকিৎসক হিসেবে আপনাদের কেমন লেগেছে জানি না, আমি বলবো বেশ কয়েকবার দেখেছি আপনাদের এই প্রতিবেদনটি সারাদিন, অত্যন্ত হৃদয় বিদারক। আমরা ডাক্তার, চিকিৎসক মানুষকে বাঁচাবার জন্য সর্বচেষ্টা করি, একেবারে সব চেষ্টা, মানে যখন জানিও যে কিছুই করা যাচ্ছে না, তারপরেও আমরা চেষ্টা করি। এখানে যে ফ্যামিলিটি আপনারা দেখাচ্ছেন বারবার, আমি অ্যাকচুয়ালি বলবো যে এটা অত্যন্ত, আমি জানি না যারা যে ফ্যামিলিটিকে দেখাচ্ছেন তাদেরই বা কেমন লাগছে, আমার কাছে খুব খারাপ লাগে। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা দেখুন, হাসপাতাল এবং অক্সিজেন সাপ্লাই এবং আইসিইউ বেডের লিমিটেশন থাকবেই। আপনি 1,000 বানান, 2,000 বানান, 5,000 বানান, 5,000ই হবে, তারপরে 5,001 হবে না। 5,000 বেড পূরণ হয়ে গেলে তারপরে যিনি আসবেন তার উদ্দেশ্য এরকমই হবে। এটি উদ্দেশ্য আমরা শুধু আমাদের দেশে না, বিদেশে, পার্শ্ববর্তী দেশে, একেবারে ইউকে, আমেরিকাতেও সেরকমই দেখছি আমরা। আমাদের প্রথম কাজটাই হলো সংক্রমণকে রোধ করা। সেইখানে আমরা কাজ করতে পারছি না। যে চিত্র আপনারা সংবাদে দেখাচ্ছেন, মানুষের বাড়ি যাওয়ার চিত্র, এবং সকলেই আমরা জানি যে এর পরবর্তী পর্যায়ে যেহেতু মানুষের মেলামেশা হচ্ছে এবং তাদের মধ্যে করোনার ক্যারিয়ার আছে, রোগী আছে। মাননীয় সংসদ সদস্য, কেন আমরা সংক্রমণ রোধ করতে পারছি না? প্রতিদিনের খবরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা স্বাস্থ্যবিধি নিয়ে
সরকার তার তৎপরতার কথা বলছেন, গণমাধ্যমগুলোতে আলোচনা হচ্ছে, লকডাউন হচ্ছে ফিরে ফিরে, যদিও এই 5 দিনের জন্য লকডাউন ঈদকে ঘিরে শিথিল করা হয়েছে। কেন পারছি না? 30 সেকেন্ড বিরতি নেই, ফিরছি বিরতির পর এটির বিশ্লেষণ। নিউজ রুম থেকে কি দেখছেন? কেন পারছি না আমরা সংক্রমণ রোধ করতে, এবং এই যে পারছি না তার চাপ কিন্তু আমরা প্রতিবেদনে দেখলাম হাসপাতালগুলোতে কেমন পড়ছে। দেখেন, এই যে চাপটা আমরা দেখলাম, এটা কিন্তু অবধারিতই ছিল। এরকম যে হবে না এই কথা কিন্তু কেউ বলে। আমাদের এখানে যারা নাকি বিশেষজ্ঞ ডাক্তার আছেন, চিকিৎসক আছেন, যারা নাকি এই জাতীয় পরামর্শক কমিটি সরকার পেয়েছে, সেই পরামর্শক কমিটি যারা সদস্য, প্রফেসর নজরুল ইসলাম, ওনাকে আমি এই গত ঈদের সময় বলতে শুনেছি যে এই ঘটনাগুলি ঘটবে। তো ওনারা যখন কথা বলেছেন, ওনারা তো জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভর করে বলেননি, মেডিকেল সায়েন্সের উপর নির্ভর করে বলেছেন। তো এই মেডিকেল সায়েন্সের উপর নির্ভর করে ওনারা যখন কথাগুলি বললেন, বলার পর কি করণীয় সে সংক্রান্ত একটা নীতিমালাও কিন্তু ওনারা দিয়েছেন যে এই কাজগুলো করতে হবে। রিজনেবলি সত্য হলো আমরা সেই কাজগুলো হয় করিনি, অথবা করতে পারিনি, অথবা করার চেষ্টাও করিনি। এখন কেন করিনি, কেন চেষ্টা করিনি, এই প্রশ্ন করার মতো ব্যক্তি আপনি খুঁজে পাবেন। তো সিদ্ধান্তগুলি কারা নেন, কিভাবে নেন, সেটা জানার সৌভাগ্য এই জাতির এখনো হয়নি। আমি একটা ছোট্ট উদাহরণ দেব। 1 জুলাই থেকে আমাদের লকডাউন দেওয়া হবে। কথা ছিল এই লকডাউন আরো 3 দিন আগে দেওয়া হবে। 3 দিন পরে দেওয়া হলো কেন? 3 দিন আগে কিন্তু সিদ্ধান্ত হয়ে গিয়েছিল 3 দিন আগে হবে, সেটা কি 3 দিন পেছানো হলো কেন? করোনা কি বলেছিল যে ভাই তুমি 3 দিন পরে দাও, আমি 3 দিন পরে অ্যাটাক করা শুরু করবো? বলেছিল? বলেনি তো। কেন শুরু হলো 3 দিন পরে? ব্যাখ্যাটা কে দিবে? এই ব্যাখ্যাটা আপনি কার কাছে চাইবেন? এখন যখন ব্যাখ্যা চাওয়ার লোক নাই, তখন যদি আমি বলি যে কে চালাচ্ছে এগুলো, দেখেন এইবার আপনি 7 দিনের জন্য তুলে দিলেন তুলে, কার পরামর্শ দিয়েছেন? পরামর্শ কমিটির প্রত্যেকটা সদস্য বলতেছে এই তুলে দেওয়াটা রিস্কি হচ্ছে, তুলে দেওয়াটা আত্মঘাতী। একজন আত্মঘাতী শব্দটা ইউজ করেছেন, আত্মঘাতী হচ্ছে। কেউ কি জবাব দিয়েছেন যে তারা কেন তুলে দিলেন? কে এই পরামর্শ কমিটির যে জ্ঞানী ব্যক্তিটা কে, সেটাকে আমরা জানতে পেরেছি। অথচ কিন্তু সাংবাদিক মাসুদ কামাল এইখানে নিশ্চয়ই সুভাষ সিংহ রায় তার মন্তব্যটি আপনার মন্তব্যটি নেব। সেটি হচ্ছে যে ঈদের সময়ে চাইলেও কি আসলে আমরা পূর্ণাঙ্গ লকডাউন কার্যকর করতে পারতাম? এরকম একটি মত আছে, কি বলবেন? আমার মনটা খুব খারাপ হয়ে গেছে এবং প্রতিদিনে মন খারাপ করা সংবাদগুলো দেখছি এবং ঢোক গিলেই বলতে হচ্ছে এবং ঘটনার অভিঘাত কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আমরা বলতেই পারি যে আমাদের কি এটা অনুমানের বাইরে ছিল? আমার আশঙ্কার বাইরে কি ছিল? ছিল না। আপনি বলতে পারেন প্রলম্বিত প্রলয়, এই প্রলম্বিত প্রলয়কে আমরা মোকাবেলা করার সেই অবস্থা আমরা তৈরি করতে পেরেছি কিনা, ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য পদক্ষেপগুলো কি কি নিয়েছি? প্রশ্ন অনেকগুলোই আসতে পারে। স্বাস্থ্য পরিষেবার যে কাঠামো, সেই কাঠামো আমরা সুষম বন্টন করতে পেরেছি কিনা, এই মহামারী সময় যেভাবে মোকাবেলা করার দরকার ছিল, কমিউনিটি বেস যে অ্যাপ্রোচটি হওয়ার কথা ছিল সেটা আমরা সম্প্রসারিত করতে পেরেছি কিনা, অনেকগুলো প্রশ্ন আছে। মাসুদ কামাল ভাইয়ের প্রশ্নের যে ধরন, সে ধরন হয়তো আমারটার সাথে মিলবে না, কিন্তু বিষয়বস্তু কিন্তু একই দাঁড়াবে। আমরা এখনো পর্যন্ত নাকের ওপরের মাস্ক পরাতে পারিনি। কেন পারিনি, কি কারণে পারিনি? সংক্রমণ রোধ করার যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো সবাই আমরা জানছি, বুঝছি, কেন পারছি না? নিজের কাছে নিজে প্রশ্ন করি, এই জন্য বলে ঢোক গিলে কথা বলছি। আর একটা ব্যাপার আপনাকে বলি, আমি শেষ করছি ওই জায়গাটায়। আমাদের মানবিক ভাবনার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমরা জাগ্রত করতে পেরেছি। আপনার প্রশ্ন যে সরাসরি উত্তর দিই, ঢাকা শহরে 2 কোটি 2.5 কোটি মানুষ বসবাস করে। কত মানুষ ভাসমান মানুষ থাকেন সেই তথ্য কিন্তু আমাদের কাছে নাই, গণমাধ্যমের কাছেও নাই,
সরকারি পরিসংখ্যানও নাই। কত মানুষ 3 দিনের জন্য ঢাকায় আসেন, আবার একটু বন্ধ হলে চলে যায়। এটা একটা জটিল সমীকরণ। কিন্তু ব্যবস্থাপনার যে ব্যাপারটি, আপনি বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও একটি রাষ্ট্রের হাতে গোনা রাষ্ট্র যে 2টি পার্বণে, বিশেষ করে ঈদ উপলক্ষে দুটো, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, মানুষের যাওয়া এবং মানুষের ফিরে আসা, আপনি অনেক উন্নত ব্যবস্থাপনা করেও, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি কেন, করেও আপনি কিন্তু এই সংকটটা মোকাবেলা করতে পারবেন না। এই কারণেই যে সকলেরই একসাথে ছুটে যাওয়া, সকলেই একসাথে ফিরে আসা, এই যে ব্যাপারগুলি, অসংখ্য বাস, লক্ষ লক্ষ বাস থাকে না, যানবাহন এভাবে থাকে না। কিন্তু এটা মহামারী কালের যে কথাগুলোর মধ্যে কথাগুলো বলছি, এটা আগেও আমরা দেখেছি। উপচে পড়া ভিড়, অব্যবস্থাপনা, উপচে পড়া ভিড়, একসাথে যাওয়া, একসাথে ফেরা, আমরা বহু বছর ধরে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। কিন্তু মহামারী কালে আমরা এর আগেও 3টি ঈদ পার করেছি, গত বছর 2টি এবং এবছর 1টি। ফলে ফিরে ফিরে একই অভিজ্ঞতার মধ্যে আবার কেন পড়ব? বিপদ বা সংকট থেকে তাহলে কি আমাদের কিছুই শেখার নেই? একটা ছোট্ট বিরতি নেই, বিরতির পর ডক্টর আবু জামিল ফয়সালের কাছে জানার চেষ্টা। হাসপাতালগুলোতে ঠাঁই নেই, বিছানা নেই এবং অক্সিজেনের যে সংকট, রোগীর যে উপচে পড়া ভিড়, এই পরিস্থিতি নিয়ে এই সংবাদের বিশ্লেষণে এ পর্যায়ে ডক্টর আবু জামিল ফয়সাল, আপনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের উপদেষ্টা দায়িত্বে আছেন। আপনার কাছে যেই আলাপটি আমি যেখানে করতে চাই, যে ইতিমধ্যে যে বিশ্লেষণটি আপনি শুনছিলেন, আমরা তো জানি যে মে মাসে পূর্বাভাস ছিল পরিষ্কার যে জুলাইয়ের মাঝামাঝিতে এরকম সংক্রমণ বা শনাক্ত 10,000-এর উপরে হতে পারে দৈনিক, যেটি আমরা গত কয়েকদিন ধরে 12,000-এর উপরে দেখছি। 1, 2 হচ্ছে যে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে বাংলাদেশে 10,83,000 মানুষ, আক্রান্তর সংখ্যা রিপোর্টেড। সেখানে আমরা এর মধ্যে দেখছি গত 15 দিনেই সেটি 1,62,000। তাহলে এই যে পরিস্থিতি, যেটা সম্পর্কে আমরা 1.5 মাস আগেই পূর্বাভাস শুনেছি, তাহলে কি সেটি আমরা কর্তৃপক্ষ আস্থায় নেইনি, যে কারণে আমাদের গত 1.5 মাসে কোনো প্রস্তুতি হয়নি, বিশেষ করে অক্সিজেন এবং অক্সিজেন সেন্টার তৈরি, অক্সিজেন থেরাপি দেয়া এবং শয্যা বাড়ানো? আপনি তো শুধুমাত্র সংক্রমণ, কতজন সংক্রমিত হইল সেটা বললেন, যেটি রিপোর্টেড, কিন্তু সেটি এর বললাম। পাশাপাশি, হ্যাঁ, কিন্তু সেটার পাশাপাশি তো এটা বললেন না যে কত লক্ষ লোক যে সংক্রমিত হয়ে ভালো হইল। মানে আমাদেরকে তো ওইটাও দেখতে হবে যে যারা নাকি সংক্রমিত হয়ে ভালো হইল, তাদের তো বোধহয় তাদের কাছ থেকে খোঁজ নেওয়া উচিত যে তারা কি করে ভালো হইল। আমাদের এখনকার এই অবস্থাতে, যেখানে নাকি কোনো সিট নাই, আইসিইউ সিট নাই, অক্সিজেন নাই, তাহলে কি আমরা কি এইভাবেই ছেড়ে দিব? তা তো হইতে পারে না। আমাদেরকে তো তখনই বিকল্প কোনো কিছু তো চিন্তা করতে হবে, এবং বিকল্প চিন্তাটা করার উৎসটা হইল যারা নাকি ভালো হয়েছে। আপনি যারা নাকি ভালো হয়েছে তাদেরকেও জিজ্ঞেস করেন যে তাদেরও কিন্তু শ্বাসকষ্ট হয়েছিল, কিন্তু তারা বাড়িতে থেকে হয়তো কোনো না কোনো উপায়ে সেই শ্বাসকষ্টের সমাধানটা করছে। তো সেই শ্বাসকষ্টের সমাধানটা আমরা কেন ব্যাপকভাবে বলি না, যে যাদের নাকি 90 নিচে যেই নামলো তখনই যে দৌড় দিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি হইতে যেতে চেষ্টা করতে হবে, আর এই দৌড়াদৌড়ির মধ্যে করতে করতেই তখন শেষ হয়ে যেতে হয়। তা না করে যদি বাড়িতে থাকতো এবং তাদেরকে যদি মেন্টাল সাপোর্ট দেওয়া হইতো, তাদেরকে যদি ব্রিদিং এক্সারসাইজ করতে বলা হইতো, তাদেরকে ঠিক মতো খাওয়া দাওয়া করতে বলা হইতো, তাদেরকে যদি রেস্টে রাখা হইতো, আমি তো মনে করি যে যে লোকগুলা ভালো হয়েছে ঠিক ওদের মতনই আরো এরকম সংখ্যক লোক ভালো হইতো। ডক্টর আবু জামিল ফয়সাল, আপনি যে প্রসঙ্গটি তুললেন, আমার ধারণা প্রথমবারের মতো আপনি পয়েন্টটি তুললেন। নানা সময় আপনি 71 টেলিভিশনে যুক্ত হয়েছেন, কথা বলেছেন। তার মানে যারা ঘরে থেকে সুস্থ হয়েছেন তাদের কাছ থেকে আমাদের জানার ব্যাপার আছে। এটি যদি আমি বিবেচনায় নিই, আপনার এই পরামর্শ, তার সাথে কি আপনি তাহলে নিজে এটি বিবেচনায় নিয়েছেন যেগুলো রিপোর্টেড হয়নি, অর্থাৎ যা শনাক্ত হয়েছে বলে আমরা এখনো ধারণা করি রিপোর্টেড? যেমন ধরুন 10 লাখ শনাক্ত হয়েছে বা 11 লাখ প্রায়,
তাহলে তো তার 10 গুণ আক্রান্ত হয়েছে বলে আপনারাই নানা সময় বলছেন, তাহলে তো এটা 1 কোটি দোষের উপর আক্রান্ত হয়েছে, সেই রিপোর্টও তো আমরা নেইনি, তাহলে সেটির দায় আপনি কি বলবেন? না না, ঠিক আছে, সেটাও রিপোর্টেড হয়নি, কিন্তু সেখানে তো টেস্ট করার দায়িত্ব ছিল তো আমার। আমি একজন রোগী হইলাম, রোগী হওয়ার পরে আমি যদি টেস্ট না করাই, গ্রামে তো এখন তাই হচ্ছে, যে গ্রামের থেকে লোকজনরা বলতেছে যে এই বৃষ্টি বাদলের দিন আমাদের সর্দি কাশি গলা ব্যথা একটু ঠান্ডা জ্বর হতেই আছে, এবং এটা কিন্তু কমন, এবং তারা কিন্তু কোন রকম টেস্ট করতে যায় না। কেন টেস্ট করতে যায় না? টেস্ট করতে পারলে তো অ্যাটলিস্ট আরো বোঝা যায় তো যে কি সমস্যাটা কোথায়। আমরা তো এখন তো ওই যে 10 গুণ যেটা বললেন আপনি, এটা তো অনুমানের উপরে, এই অনুমানের উপর বলে বসে তো আপনি কোনো আর প্ল্যান করতে পারবেন। ঠিক আছে, আমরা অনুমানের উপরে প্ল্যান করব না, কিন্তু যে পূর্বাভাস ছিল শুরু থেকে দ্বিতীয় ঢেউ আসছে এবং জুলাইতে এই মাত্রায় উচ্চ ঝুঁকিতে আমরা পড়তে পারি, এবং সাংবাদিক মাসুদ কামাল যে প্রশ্নটি বারবার তুললেন যে আমাদের জানা থাকার পরেও কেন আমরা এই প্রস্তুতিগুলো নেইনি, সংশ্লিষ্ট সবগুলো মন্ত্রণালয় মিলে এখন আমরা এই যে 7 দিনের শিথিলতা, যেটিকে আপনিও ঠিক মনে করেন না, যেটিকে টেকনিক্যাল কমিটি শাটডাউন চেয়েছে, কিন্তু সেই শাটডাউন আমরা করিনি, এবং আমরা ঈদের পর থেকেই আবার যেই 14 জুলাই পর্যন্ত 5 অগাস্ট পর্যন্ত আমরা যে আরো 14 দিনের দিলাম লকডাউন, এই সব মিলিয়ে কি আমরা পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারবো? আপনি এটা মনে করেন? না না, এটার জন্য তো উত্তরণ ঘটানোর জন্য তো আমাদের আরো বড় ধরনের একটা পরিকল্পনা করা দরকার। শুধু খালি তো আইসিইউ আর বেড আর অক্সিজেন নিয়েই তো পরিকল্পনাটা হওয়ার কথা না। হওয়ার কথা তো সবকিছু মিলে আমাদের পেশেন্ট ম্যানেজমেন্টের মধ্যে একটা অংশই আছে যে বাড়িতে রেখে কিভাবে পেশেন্ট ম্যানেজ করা যায়। আমি 2020 সেপ্টেম্বরে আমি একটা স্টাডি করছিলাম, যেখানে নাকি আমাদের প্রায় 20% লোকজন তারা বাড়িতে থেকে ভালো হয়েছে। তারা অনেকেই কিন্তু মাইল্ডের থেকে মডারেট পর্যন্ত হয়েছে, কিন্তু তারা বাড়িতে থেকে, তারা চিন্তা মুক্ত থেকে, তারা ভালো খাবার দাবার খেয়ে ভালো হয়েছে। অক্সিজেনের জন্য তারা দৌড়াদৌড়ি করে নাই। তো সেটা যদি স্টাডি, কিন্তু সেই স্টাডি বিবেচনায় নিয়ে সেই আলোচনাগুলো, সেই অভিজ্ঞতাগুলো জনগণের সামনে, মানুষের সামনে আনবে কারা? আনার দায়িত্ব কাদের? মানে দায়িত্ব তো আপনারও আছে, আমারও আছে। মানে এখানে তো আজকে 64 ডিস্ট্রিক্টে যেরকম ভাবে সমস্যা সৃষ্টি হয়েছে, আপনি খোঁজ করলে দেখবেন যে অ্যাটলিস্ট 4টা ডিস্ট্রিক্টে কিন্তু ভালো জিনিসও ঘটতেছে। সেই চাঁপাইনবাবগঞ্জে ভালো জিনিসও ঘটছে। এইখানে সাংবাদিক মাসুদ কামাল, আপনি কি মনে করেন? না না, ঠিক আছে, একটা ফার্স্ট যে কথাটা বললেন, যে আপনি প্রশ্ন করলেন না দায়িত্ব কাদের, আমার মনে হয় দায়িত্ব সবারই। সবচেয়ে কম দায়িত্ব হলো সরকারের, সবচেয়ে কম দায়িত্ব সরকারের কোনো দায়িত্ব নেই। দায়িত্ব সমস্ত মানুষের, যারা মারা গেছে তাদের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি, এবং সেই দায়িত্ব তারা পালন না করার অপরাধে সব মরে গেছে। এই হলো গিয়ে রিয়েলিটি। ভাই, দুঃখের কথা কাকে বলবো? যে কথাগুলো দেখেন আমাদের এখানে, আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, এটা তো বুঝতে কোনো অসুবিধা নাই। এই ডেল্টা ভ্যারিয়েন্টটা ভারত থেকে আসছে, সীমান্তবর্তী এলাকাগুলো থেকে আসছে। তখন ওখানে কয়জন ছিল? ধরেন কয়জন ছিল? 100-এর ঘরে ছিল, অথবা 1000-এর ঘরে ছিল। সে লোকগুলোকে আপনি আটকাতে পারলেন না কেন? আপনি হাসপাতালে রাখলেন, হাসপাতাল থেকে বেরিয়ে পালিয়ে গেল। কেন গেল? ওই লোকটা তো খারাপ, ওই লোকটা মূর্খ, ওই লোকটা উন্মাদ, ওই লোকটা মানুষ মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য গেল, অথবা ধরে নিচ্ছে ওই লোকটা দেশদ্রোহী, দেশকে বিপদে ফেলতে চায়। মানলাম, আপনি আটকাতে পারলেন না কেন? আপনাকে আটকানোর দায়িত্ব দেওয়া হয় নাই? একটা মুখস্থ ডায়লগ বাড়তেছেন। কি ডায়লগ? যতগুলি লোক বৈধ উপায়ে আসে তার চেয়ে বেশি অবৈধ উপায়ে আসে। অবৈধ লোকগুলি থামানোর জন্য কি আমার বিজিবি ছিল না? এদেরকে আমরা বেতন দেই না? কেন তারা থামাতে পারলো না? কেন এটা যুদ্ধকালীন সময় মতো গুরুত্ব পেল না? কার কারণে পেল না? দায়িত্ব জনগণের, এবং জনগণ তো সেই দায় মেটাচ্ছে জীবন দিয়ে। আপনি সরকার কি করতেছেন? আচ্ছা, আপনি কিভাবে দায় মেটাচ্ছেন? আপনার এই পর্যবেক্ষণটি নিয়ে সুভাষ সিংহ রায়, আপনি কি বলবেন? দায় জনগণের, এবং মাসুদ কামাল দেখছেন তার
অবজারভেশন হচ্ছে সরকারের দায় বরং কম, পরিস্থিতি দেখে মনে হচ্ছে বরং কম না, সবচেয়ে কম। সবচেয়ে কম। আনমিউট করতে হবে জনাব সুভাষ সিংহ রায়। মাসুদ কামাল ভাই যা এতক্ষণ বললেন সেটা হচ্ছে ক্ষোভ বিক্ষোভের কথা। আর বিক্ষোভ প্রদর্শনের কথাবার্তা যারা বলেন কিংবা যারা এই রাজনীতি করেন তাদের চিন্তা ভাবনার পরিসর অনেক সময় সম্প্রসারিত হয়। আমি ওই দিকে যাচ্ছি না। আমার যে বক্তব্যটা খুব পরিষ্কার যে আজকে মহামারী কাল। ক্ষোভ বিক্ষোভ মনে করছেন? সাংবাদিক মাসুদ কামাল তিনি নিউজরুমের অভিজ্ঞতা থেকে কথা বলছেন, আপনি কেন এটাকে ক্ষোভ বিক্ষোভ মনে করছেন? না মিস্টার জুনাজ, আপনি যেমন এই কথাটি ধরেছেন, যখন মাসুদ কামাল ভাই এই পর্বে আসবেন তখন কিন্তু এই কথাটি কিন্তু সম্প্রসারিত। অতএব এই ঝুঁকি নিয়েই কিন্তু আমি কথাগুলো বলেছি। এ কারণে বাস্তবের বাস্তবতা কিন্তু ভিন্ন। অস্ট্রেলিয়ার সিডনিতে আক্রান্ত কেন হচ্ছে, আজকে ইউরোপের দেশগুলো আক্রান্ত কেন হচ্ছে? অলিম্পিক চাচ্ছে না জনগণ, জরিপে বলছে অলিম্পিক কেন করতে হচ্ছে। এই বাস্তবের বাস্তবতাগুলো কিন্তু বুঝতে হবে, এবং এটা আপনি মনস্তাত্ত্বিক আবেগের ঢেউ দিয়ে আপনি কিন্তু নিয়মবিধি পালন করাতে পারবেন না। আর ইলিউশন দিয়ে রিয়েলিটিকে আপনি ভোলানো যাবে না। অনেকগুলো বিষয় কিন্তু এখানে যুক্ত আছে। এই যে মার্চ মাসে একটি তথ্য যে দিয়েছিল সিয়াটল ভিত্তিক একটি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন, তারা বলেছিল বাংলাদেশ মে মাসের মাঝামাঝি পরিস্থিতি এত খারাপের দিকে যাবে, ৭৪,০০০ আইসিইউ লাগবে, ৭,০০০ ভেন্টিলেটর লাগবে। আমি ডক্টর ফয়সালের সাথে সম্পূর্ণ একমত। শুধুমাত্র আইসিইউ কিংবা ভেন্টিলেটর কিংবা এই যে অক্সিজেন সাপ্লাই, এটা কিন্তু করোনা চিকিৎসা ব্যবস্থাপনা পুরোটা না, একটা বড় অংশ কিংবা একটা অংশ বলতে পারেন। সেই জায়গায় সাধারণ মানুষ নানাভাবে কনফিউজড হয়েছে, নানাভাবে অপপ্রচারের শিকার হয়েছে। গ্রামে গঞ্জে বলা হয়েছে করোনা বলতে কিছু নাই, এটা সরকারের অপপ্রচার, সরকার অন্যদিকে ডাইভার্ট করাতে চায়। বিরোধী দলের রাজনীতিবিদরাও বলেছেন, মাসুদ কামাল ভাই যেভাবে বলছেন সেভাবে না বললেও অনেক উচ্চ স্বরে বলেছেন। এবং এই করোনা একটি অন্য সম্প্রদায়ের হয়, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠতার হবে না। নানান ভাবে কিন্তু এটা কিন্তু অপপ্রচারের জায়গায় রাখা হয়েছে। অতএব জনাব সুভাষ সিংহ রায়, আমরা যে সংবাদটি বিশ্লেষণ করছি এই সময়ে আজকে এখন, সেটি হচ্ছে ঢাকামুখী অনেক রোগী, ঢাকায় হাসপাতালগুলোতে বেডের সংকট, অক্সিজেনের সংকট। আর আপনি যে আলোচনাটি করছেন সে আলোচনাটি অনেক দিন ধরেই গণমাধ্যমে হচ্ছে। তাহলে রাজনৈতিক দলগুলোতে একটা ভূমিকা থাকা দরকার ছিল, সেটাও তো নেই। আমরা এই বিশ্লেষণটি আপনি কিন্তু মানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, রাজনৈতিক দলগুলো। জি, মাসুদ কামাল ভাই শুধুমাত্র সরকার এবং আওয়ামী লীগকে বলছেন, রাজনৈতিক দলগুলো। সাংবাদিক মাসুদ কামাল, আপনার শেষ মন্তব্যটি নিয়ে আমি এই সংবাদের বিশ্লেষণ শেষ করতে চাই। না, এখানে আমি বলি আপনার এখানে আমার যে ব্যাখ্যাটা, আমার ব্যাখ্যাটাকে সুভাষ সিংহ কিভাবে ব্যাখ্যা করছেন, ব্যাখ্যা করছেন, ওনার এই ব্যাখ্যাটা ওনার জন্য প্রয়োজনীয়, কারণ ওনার ব্যাখ্যাটা তো অনেকে শুনছেন, নাকি এই ব্যাখ্যাটা জবাব দিবার ব্যাপারে জন্য বলতে হয়। বাট আমার যে কথাটা, দায়িত্ব আমি কেবল আওয়ামী লীগকে দিয়েছি তা তো আমি বলিনি। প্রশ্নটা উঠেছে, আপনি বলেছেন কার দায়িত্ব। আমি দায়িত্ব বলে আমাদের, সবচেয়ে কম হলো সরকারের, এটাই আমি বলেছি। কারণ সরকার মানুষকে বলেছে, মানুষ মানে না তোর ভাই, মানুষ তো মানে না, কি করবেন? কাজেই আমি তো সরকারকে দায়ী করতে পারবো না। আর বিপদও আছে, কিন্তু বিপদ আছে কিভাবে? আমার কাছে টুকটাক যুক্তি আছে, সেগুলি দিয়ে যদি আমি প্রমাণ করার চেষ্টা করি যে সরকারের এটা দায়ী, তাহলে আমি আবার ঝামেলায় পড়তে পারি। সেই ঝামেলা পড়লে আপনি জুলহাজ আমাকে বাঁচাতে পারবেন, ওটা আমি বুঝে ফেলেছি। কাজেই আমি ওদিকে যাবো না তো, কাজে আমি এইভাবেই যাবো। এটাকে আমরা এই সংবাদের বিশ্লেষণটি এখানে শেষ করতে চাই। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। বিরতিতে একই সাথে abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় এবং অধ্যাপক ডক্টর আ.ফ.ম. রুহুল হক, মাননীয় সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী। আমরা এই পর্যায়ে
প্রথমে একটা প্রতিবেদন দেখতে চাই, চট্টগ্রাম থেকে পাঠিয়েছেন আমাদের প্রতিবেদক মাইনুদ্দিন দুলাল। সিআরবিতে যে হাসপাতাল প্রকল্প হচ্ছে তার বিরোধিতা করছেন সেখানকার নাগরিক সমাজ, এটি নিয়ে একটি প্রতিবেদন, তারপর আমরা বিশ্লেষণে আসব। বন্দর নগরীতে যে কয়েকটি উন্মুক্ত জায়গা রয়েছে তার মধ্যে সিআরবি অন্যতম। নগরীর ফুসফুস হিসেবে পরিচিত এখানে 500 শয্যার হাসপাতাল ও 100 আসনের মেডিকেল কলেজ নির্মাণের সব আয়োজন প্রায় চূড়ান্ত। এখানে হাসপাতাল নির্মাণে বিরোধিতা করছেন নাগরিক সমাজ। বলছেন হাসপাতাল নির্মাণ হলে একদিকে যেমন নষ্ট হবে পরিবেশ, তেমনি বন্ধ হবে সাংস্কৃতিক কর্মকাণ্ড। এটি একটি সুন্দর সবুজের জায়গা। আমরা অক্সিজেনের জন্য মানুষ আজকে মারা যাচ্ছে, কিন্তু এখানে আসলে সেই অক্সিজেনটা আমরা গ্রহণ করতে পারি, শান্তি পাই এখানে। সুতরাং এই যে সবুজগুলো কি থাকবে, এই রাস্তাটি তখন যানজট একটি তৈরি হবে। 150 বছরের যে গাছগুলি আছে সেইগুলি একসময় রেলওয়ে আজকে থেকে 12 বছর আগে লিজ দিয়েছিল, কিন্তু আমরা সেটা প্রতিবাদ করেছি, প্রতিরোধ করেছি, সেটা বন্ধ করেছি। এখনো হাসপাতাল যে ইউনাইটেড গ্রুপকে হাসপাতাল করার জন্য যে উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ, আমরা সেটা বন্ধ করব। পরিবেশ রক্ষায় রেলের অন্য জায়গায় হাসপাতাল নির্মাণের দাবি পরিবেশবিদদের। আমাদের তো রেলের জায়গা কোথাও কম নেই, বরঞ্চ আমাদের রেলের হাজার হাজার একর জায়গা বেদখল হয়ে আছে, বেহাত হয়ে আছে। অক্সিজেন এই আমবাগানের দিকে পড়ে আছে, পাহাড়তলির দিকে পড়ে আছে, ওখানে রেলের অনেক জায়গা আছে, ওখানে একটা হাসপাতাল হতে পারে। প্রথমত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হবে এই সিআরবির, দ্বিতীয়ত হচ্ছে একটা সামাজিক পরিবেশও ধ্বংস হবে। পরিবেশের ক্ষতি না করে কিভাবে হাসপাতাল নির্মাণ করা যায় সেটি নিয়েও ভাবনা চলছে বলে জানিয়েছেন রেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। আমরা যে হসপিটালটা নির্মাণ করব, আমরা যে জায়গায় নির্মাণ, সেই জায়গায় যে পাহাড়ি বা ভূমিরূপটা আছে, আমরা ওই ভূমিরূপের কোনো পরিবর্তন না করে ভূমির সাথে সামঞ্জস্যপূর্ণ স্ট্রাকচার বাড়ানোর পরিকল্পনা নিই। যারা পরিবেশ ধ্বংস করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন নগর পরিকল্পনাবিদ। আমাদের চট্টগ্রামের একমাত্র প্রাকৃতিক ফুসফুস, এটাকে ধ্বংস করে যে হাসপাতাল এখানে হওয়ার পরিকল্পনা করছে, চট্টগ্রামবাসী এটা মানবে না এবং চট্টগ্রামবাসী এটা প্রতিরোধ করবে। সিআরবিতে 6 একর জায়গা জুড়ে হাসপাতাল নির্মাণের ঘোষণায় 8 জনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে একটি মানবাধিকার সংগঠন। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। আমরা দুঃখিত, আমরা দেখছিলাম চট্টগ্রাম থেকে রাজীব বড়ুয়ার পাঠানো প্রতিবেদন, এবং আমরা এই বিষয়টি একটু বিশ্লেষণ করতে চাই। এই সংবাদটি এটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ সংবাদ মনে হয়েছে আমাদের। আমরা একটু যুক্ত করে নিতে চাই স্থপতি জেরিনা হোসেন, তিনি নগরবিদ। যুক্ত করতে চাই ডক্টর মোহাম্মদ ওমর ফারুক রাসেল, তিনি একই সাথে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবং পরিবেশ নিয়ে কাজ করেন। যুক্ত করতে চাই অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী, তিনি নাগরিক সমাজের নেতা, সম্পাদক সুজন, চট্টগ্রাম জেলা। আপনাদের 3 জনকে স্বাগত জানাই 71 জার্নালে। আমি একটু করে যদি প্রথমে স্থপতি জেরিনা হোসেন আপনার কাছে যাই, আমরা দেখতে পাচ্ছি যে 17 জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছেন এবং নাগরিক সমাজের নানা পক্ষ, সংস্কৃতি কর্মীরা সহ এটির বিরোধিতা করছেন সিআরবিতে হাসপাতাল করার। কেন বিরোধিতা করছেন সেটি কিছুটা আমরা প্রতিবেদনে দেখেছি। আপনি কি আপনার জায়গাটি একটু পরিষ্কার করে বলবেন, কোন জায়গা থেকে নগরবিদ হিসাবে আপনি বিরোধিতা করছেন? ধন্যবাদ 71 টিভিকে এইরকম একটা গুরুত্বপূর্ণ নাগরিক ইয়ের জায়গাটা আপনারা ফুটিয়ে এনেছেন। আমরা বিরোধিতা করেছি 500 বেডের একটা মেডিকেল কলেজ, এটার ক্যাচমেন্ট এরিয়া বৃহৎ, তাইলে ওই 500 বেড খালি মেডিকেল কলেজ না, এর সঙ্গে 100 বেডের একটা মেডিকেল কলেজ, ওইটা হসপিটাল, 500 বেডের হসপিটাল, 100 বেডের কলেজ, 50 বেডের একটা ট্রেনিং ইনস্টিটিউট। এই যে এইটার প্রভাব যেটা পড়বে এর চারপাশিক নগরের উপরে, এইটা এই নগরের এই নাজুক এরিয়াকে, পরিসরকে একদমই বিপন্ন করবে। আর এইটা গেল, এইটা যদি সিআরবি নাও হতো, সেইটা আমি বলছি যে নগরবিদরা কোন জিনিসটা দেখে, যে কোনো ভবন করলে এইটার ব্যবহারের জন্য এটার প্রভাব যেটা পড়বে সেটা আশেপাশের যা মানে জনগণ, সমতা, প্রকৃতি সবকিছুর উপরে কি প্রভাব পড়বে, এটা যদি নেতিবাচক হয়ে থাকে তাইলে এইটাকে, এর জন্যই আমরা ইউজ কন্ট্রোল বলি।
আর পরিকল্পনাবিদদের আরেকটা জিনিস আছে যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থায় জমির মালিক যেই হন না কেন এইটার ব্যবহারকে কন্ট্রোল করার জন্য কিন্তু একটা গণতান্ত্রিক সমাজেই একটা প্রক্রিয়া থাকে। তার মানে একটা পারমিশন নিতে হয়। এটা কখন নিতে হয়? এটা আমি ব্যবহার করার আগেই নিতে হয় যে এই জায়গায় আমি হাসপাতাল করতে পারবো কি পারবো না। তখন নগরবিদরা অবশ্যই দেখবেন যে এটার প্রভাব কি পড়বে। এটার প্রভাব এতটাই নেতিবাচক এইখানে পড়বে যে এইটা কোনো অবস্থায় দেওয়া যায় না। আর বাকি তো আপনারা বলেছেন এটার যে একটা অনন্য সাধারণ একটা জায়গায় সিআরবি বাটালি হিল সহ সিআরবি এরিয়াটা, এটার ঐতিহাসিক মূল্য থেকে আরম্ভ কুইট ইন্ডিয়া মুভমেন্ট তো এইখানেই হয়েছে, সেটা 1732 থেকে। তারপরে তো অন্য সব আমি বাদই দিলাম। তাইলে আর এইটার জন্য প্রকৃতি এটা অন্যরা বলবেন। তাইলে এই জিনিসটার জন্যই আমরা বলছি যে এটা হতে পারে না। এর জন্যই আমরা যখন পরিকল্পনা করি যে কোনো নগর, তার আগে তো পরিকল্পনার মাধ্যমে হতে হয়। এত টাকা খরচ করে একটা সরকার কেন পরিকল্পনা করায়? তাইলে আমি বলে দেই, যখন এইটার স্ট্রাকচার কৌশলগত যে প্ল্যান প্রথমেই বলা হয়েছে দিস ইজ আ ইউনিক এরিয়া, এইটাকে এর জন্য বলা হয়েছে ইট ইজ আ স্ট্র্যাটেজিক ওপেন স্পেস। তারপরের প্ল্যান যেটা আরবান প্ল্যান বলেছে আবার বাটালি হিল এতই একটা নাজুক অনন্য সাধারণ এরিয়া যে কোনো নগরের জন্য, এইটাকে এই অবস্থায় রেখে দেওয়া যতটা পারা সম্ভব বলে একটা লিস্ট অফ কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা বলা হয়েছে। কমার্শিয়াল ইউজ করা যাবে না, বেশি জনগণ হয় এরকম ইউজ করা যাবে না, এইটার বর্তমান যে অবস্থাটা আছে এরকম রাখতে হবে। এরপরে ডিএপি হয়েছে, সেইখানে বলা হয়েছে এটা কালচার এন্ড হেরিটেজ স্পেস। সবগুলাই সরকারের অনুমোদিত প্ল্যান। তাইলে এইটার বাইরে কেউ কেমন করে চিন্তা করতে পারে যে এখানে একটা জিনিস হবে যেটা তাও নগরের কারোকে না জানিয়ে, প্ল্যানিং সিস্টেমকে না জানিয়ে এইরকম একটা ডিসিশন তো হতে পারে না। এইখানে ঠিক এই জায়গায় এসে স্থপতি জেরিনা হোসেন আপনাদের বিরোধিতা, আপনাকে অনেক ধন্যবাদ আপনার অবস্থানটি পরিষ্কার করার জন্য। আমি যদি এই সুযোগে একটু করে অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী, যে দুটি তিনটি বিষয় স্থপতি জেরিনা হোসেন বললেন, একটি তো ঐতিহ্যগত দিক, একটি সংস্কৃতিগত দিক, আরেকটি হলো যারা প্রফেশনালস তাদের সাথে তাদেরকে যুক্ত করে তাদের সাথে পরামর্শ করে যেভাবে পরিকল্পনাটি করার কথা ছিল সেটি হয়নি, অর্থাৎ এটি একটি অগণতান্ত্রিক ভাবে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আপনারা কোন জায়গা থেকে বিরোধিতা করছেন? আমরা বিরোধিতা করছি এখানে এই যে লিস্টটা দেয়া হয়েছে, এখানে আইনের গুরুতর ব্যত্যয় ঘটেছে। বাংলাদেশ রেলওয়ের প্রতিষ্ঠানটি হচ্ছে অন্যতম একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান তো হয় না, তার কর্মকর্তারা, এটা একদম অস্বীকার করার কোনো জো নেই। সেক্ষেত্রে আমাদের যে ডিটেইলড এরিয়া প্ল্যান যেটা সিডিএর হয়েছে, সেখানে কালচার এন্ড হেরিটেজ ঘোষণা করা হয়েছে, জেরিনা আপা বলেছেন, সেটি 2008 সনের 21 ডিসেম্বর প্রজ্ঞাপন হয়েছে এবং 25 জানুয়ারি গেজেট আকারে 2009-তে সেটা প্রকাশিত হয়েছে। সেখানে এটাতে বলা হয়েছে কালচার এন্ড হেরিটেজের অংশে আমি একটি লাইন বলি, সেটা হচ্ছে এনি ল্যান্ড লিজ ল্যান্ড ইউজ শুড বি সাবজেক্ট টু এ স্পেশাল এনওসি ফ্রম নগর উন্নয়ন কমিটি। এই নগর উন্নয়ন কমিটি থেকে এই ল্যান্ড ইউজ করার ক্ষেত্রে বা লিজ দেওয়ার ক্ষেত্রে যে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে সেটা নেওয়া হয়নি। এবং চট্টগ্রামে যেখানে যেখানে হাসপাতাল হয়েছে, আমরা মেহেদীবাগ ধরি, একটি ন্যাশনাল হাসপাতালের কারণে ওটা মরণ ফাঁদ হয়ে গেছে, তার উপর আরো হাসপাতাল ম্যাক্স আরো অন্যান্য হচ্ছে। আপনি জিইসি থেকে গোলপাহাড়ে যাওয়ার সময় কয়েকটি হসপিটাল হওয়ার কারণে এটা ব্যবহার অনুপযোগী রোড হয়ে গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের আশেপাশে এবং গেইটের আইনের ব্যত্যয় ঘটিয়ে এপিক থেকে শুরু করে যেগুলো হয়েছে, ওদিকে যাওয়ার কোনো ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যাম গুলো থাকে। যেখানে হসপিটাল হচ্ছে সেই অবস্থা। নগরের আমাদের নাগরিকদের ফুসফুস যেটা বলা হয়েছে নগরের, যে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের যে কিছু মুক্ত যে অনুষ্ঠানগুলো, বাঙালি সংস্কৃতির বিশাল একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান যে পয়লা বৈশাখ এবং বিদে অনুষ্ঠান থেকে শুরু করে নানা অনুষ্ঠানগুলো হওয়ার অন্য কোনো জায়গা আমাদের নেই। চট্টগ্রামে যে সমস্ত উন্মুক্ত জায়গাগুলো ছিল, যেমন আগের যে সার্কিট হাউসের সামনে সবুজ যে চত্বর ছিল, সেটা বিজয় মেলা বন্ধ করার জন্য একটা রাজনৈতিক বিদ্বেষ প্রসূত ভাবে সেটা শিশু পার্ক করা হয়েছে। ডিসি হিলকে একইভাবে বন্ধ করা দেওয়া হয়েছে।
এবং আউটার স্টেডিয়াম যেখান থেকে আমাদের ক্রিকেটার এবং ফুটবলাররা জাতীয় পর্যায়ে গিয়েছেন সেটাও সুইমিং পুলের নামে ধ্বংস করা হয়েছে। এইভাবে চট্টগ্রামের জেনেভা যে পার্ক, সেই পার্কটাও জাতিসংঘ পার্ক, সেই পার্কটাও ধ্বংস করা হয়েছে। এইভাবে প্রতিটা জায়গা যে উন্মুক্ত ছিল সবগুলো, সর্বশেষ আমাদের সবেদন নীলমণি আছে এই সিআরবিটা, সেখানে প্রতিদিন বিকেল বেলা শত শত মানুষ, হাজার মানুষ যায়, সকালবেলা হাঁটে। সেই জায়গাটা যদি 500 বেডের হাসপাতাল, 100 আসনের মেডিকেল কলেজ, 50 আসনের ট্রেনিং ইনস্টিটিউট হয় পাশে, অসংখ্য গাছ কেটে নানা কথা কর্তৃপক্ষ বলে, হওয়ার পরে এই রোডটা অনুপযোগিত হবে, আমরা যে শ্বাস নিতে যাই সেই জায়গাটা একেবারে শেষ হয়ে যাবে। সুতরাং অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আফতার কবির চৌধুরী, খুবই পরিষ্কার করে আপনি বললেন। এবার ডক্টর মোহাম্মদ ওমর ফারুক রাসেল, আপনারাও আমরা দেখছি যে প্রতিক্রিয়া জানাচ্ছেন, বিশেষ করে উদ্ভিদ বিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞানের জায়গা থেকে। কি ক্ষতি হবে আপনারা মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, পরিষ্কার শুনতে পাচ্ছি। জি, আমরা যে বিষয়টি আমি এখানে বলবো সেটি হচ্ছে উদ্ভিদ ভিত্তিক। যেহেতু আমি উদ্ভিদ বিজ্ঞানী, আমরা একটা বেসরকারি সংস্থা ইকো উদ্যোগে আমরা একটা গবেষণা কর্ম পরিচালনা করেছি এবং সেটির দায়িত্বে ছিলাম আমি। তো আমাদের যে গবেষণা, সেখানে আমরা দেখলাম সিএমবি এলাকায় আপনার টোটাল 197টা উদ্ভিদ প্রজাতি রয়েছে। এদের মধ্যে আপনার 135টা হচ্ছে আপনার ওষুধ উদ্ভিদ, এবং এখানে আমরা দেখেছি যাচাই বাছাই করে যে এখানে 5টি উদ্ভিদ হচ্ছে বিপন্ন প্রায়, এবং 4টি উদ্ভিদ হচ্ছে যদি আপনি এখনই ওদেরকে সংরক্ষণ না করেন তাহলে ভবিষ্যতে এগুলো হারিয়ে যাবে। এবং এখানে 70টার মতো বৃক্ষ আছে, মাঝারি সাইজের আছে 35টি, এবং ছোট উদ্ভিদ আছে আপনার 70-এর মতো। সুতরাং এই টোটাল যদি ডেটাকে আমরা বিশ্লেষণ করি, অনেকে বলছেন যে শতবর্ষী উদ্ভিদ যেগুলো আছে এগুলো কেটে ফেললে সিআরবির যে পরিবেশ সেটি ধ্বংস হবে, কিন্তু বৃক্ষের সংখ্যার চেয়ে নিচে যে গাছগুলো আছে আপনার ছোট এবং মাঝারি সাইজের, সেই ওদের সংখ্যা কিন্তু অনেক বেশি। তো এগুলো যদি এই পুরো 6 একর জমি যদি আপনি সবগুলো উদ্ভিদ যদি আপনি কেটে ফেলেন অথবা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এখানে অনেক ধরনের পরিবেশের বড় ধরনের একটা ক্ষতি হবে, পুরো ইকোসিস্টেমে একটা ধ্বংস হয়ে যাবে, এবং খাদ্য চেইন বা খাদ্য চক্র যেটা আমরা বলি, যেটি প্রতিনিয়ত যেটি পরিবেশের মধ্যে হয়, সেটিও কিন্তু বিঘ্ন ঘটবে। যেমন ধরুন আমরা বলছি যে এখানে 135টা ওষুধ উদ্ভিদ আছে। এই 135টা ওষুধ উদ্ভিদের ওষুধি গুণাগুণগুলো কিন্তু এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে। এগুলো বিভিন্ন দেশ থেকে আমরা রিপোর্টে দেখতে পাচ্ছি যে এগুলো মেডিসিনাল ভ্যালু অনেক বেশি। আমরা যখন গবেষণা করব, আমাদের এই 135টি উদ্ভিদ নিয়ে যখন গবেষণা করবো, নিশ্চয়ই এখান থেকে এমনও হতে পারে যে কোভিড বা ক্যান্সার বা অন্যান্য রোগের আমরা মহৌষধ এখান থেকে পেতে পারি। যখন আপনি এই হাসপাতাল করবেন এখানে, তাহলে এই সমস্ত উদ্ভিদ কিন্তু থাকবে না, আমরা পাচ্ছি না। 2 নম্বর হলো এখানে 5টি যে বিপন্ন প্রায় অর্থাৎ বিলুপ্তর পথে যে উদ্ভিদগুলো আছে, এগুলো আমাদের দেশ থেকে, এগুলো কিন্তু আমাদের দেশীয় প্লান্ট অর্থাৎ ইন্ডিজেনাস স্পিসিস বলে এগুলাকে, এগুলো কিন্তু হারিয়ে যেতে পারে। অর্থাৎ আমরা জানতেই পারলাম না কি ধরনের উদ্ভিদ ছিল, বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারাও কিন্তু বুঝতে পারবে না যে এই ধরনের প্লান্ট আমাদের বাংলাদেশে ছিল। বা ডক্টর মোহাম্মদ ওমর ফারুক রাসেল, আপনি উদ্ভিদ এবং পরিবেশের যে ক্ষতির কথাটি বললেন, আমি যদি এবার একটু করে সাংবাদিক মাসুদ কামাল আপনার মন্তব্যটি নিয়ে নিই। আপনি শুনলেন 3 জন বিশিষ্টজন চট্টগ্রাম থেকে সিআরবিতে হাসপাতাল প্রজেক্টের বিরোধিতা কেন করছেন, পরিষ্কার করে তাদের কথাটি বললেন। আপনার মন্তব্যটি নিতে চাই। আমি ছোট করে বলি, আমি এখানে 3 জনের মন্তব্য শুনলাম, আসলে আমি 4 জনের মন্তব্য শুনছি। এখানে আপনার স্থাপত্য তিনি বলেছেন, আইনের ব্যাখ্যা দিয়েছেন এবং উদ্ভিদের ব্যাখ্যাও দিয়েছেন, উদ্ভিদের আমরা কি হারাচ্ছি। এই 3 জনের বাইরে আরেকজনের মন্তব্য শুনছি, সেই মন্তব্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 3 জন কি বললো না বললো ভাই কিচ্ছু আসে যায় হলো ওই যে রেলওয়ের একজন কর্মকর্তা আপনাদের রিপোর্টে বললেন না যে অক্সিজেনের কোনো সমস্যা হবে না, এমন ভাবে করব যে পুরো প্রবলেম হবে না। ওইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তারাই হলো পাওয়ারফুল, তারা যেটা বলবে সেটা হবে। তারা হলেন একসঙ্গে এই 3 ধরনের জ্ঞান এখানে শুনলাম, আরো যদি 25 ধরনের জ্ঞান আপনার থাকে নিয়ে আসেন, এই 28 ধরনের জ্ঞানের চেয়ে উনি বেশি জ্ঞানী। কারণ উনি গত বছরের মার্চ মাসে কিন্তু ওনারা চুক্তি করে ফেলেছেন, গত বছরের মার্চ মাসে চুক্তি করে ফেলেছেন, এবং চুক্তি করার সময় আইনের কথা ভাবেননি, চুক্তি করার সময় নগর পরিকল্পনার কথা ভাবেননি, চুক্তি করার সময় উদ্ভিদের মূল্যের কথা ভাবেননি। ওনাদের ভাবার দরকার হয় না, ওনাদের নগদ প্রাপ্তির কিছু বিষয় আছে, সেগুলো হলো ইম্পর্টেন্ট, এবং সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো এই দেশে ইম্পর্টেন্ট। এবং আলটিমেটলি দেখেন, একটা কথা আমি বলি আপনাকে,
এই যে কাজগুলো এই লোকগুলি যে লোকগুলি কথা বলে দেখেন ওনাদের সঙ্গে আলাপ করার দরকার পড়েছে চুক্তি করার সময়, দরকার পড়েনি। ওখানকার মেয়র বলতেছেন বিকল্প জায়গা দিব, আলোচনা করার দরকার পড়েছিল, পড়েনি। রেলের মহাজ্ঞানী ওনারা ভেবেছেন যে করা উচিত, করলে আমার কিছু প্রাপ্তির যোগ আছে, হিসাবটা ভাই ক্লিয়ার। তো এখানে তো কি করবেন, আলোচনা করেন, আরো 5-6 জনকে নিয়ে আসেন। এখানে সুভাষ সিংহ রায়, আপনি কি দেখেন কেন প্রয়োজন মনে করলো না কর্তৃপক্ষ? আমরা আজকে ৭১-এর পক্ষ থেকে, বিশেষ করে ৭১ জার্নাল টিম চেষ্টা করেছে রেল মন্ত্রীর সাথে যোগাযোগ করতে, রেল সচিবের সাথে যোগাযোগ করতে, রেলের ডিজি মহোদয়ের সাথে যোগাযোগ করতে, কাউকে পাওয়া যায়নি এবং অনেকে অনিচ্ছা প্রকাশ করেছেন এ বিষয়ে কথা বলতে। আমরা চট্টগ্রামের নানা কর্তৃপক্ষকে নানা সময় সংবাদে কথা বলতে দেখছি এবং যেটির কথা সাংবাদিক মাসুদ কামাল নিজেও বলছিলেন যে রেলের একজন কর্মকর্তা কথা বলেছেন। এত বড় একটা সিদ্ধান্ত কি করে এই সব মানুষকে আলোচনায় না রেখে প্রকাশ্য দিবালোকে বাস্তবায়ন হচ্ছে, আপনি কি দেখেন সুভাষ সিংহ রায়? আমি ৭১ টেলিভিশনকে ধন্যবাদ জানাই এরকম একটি বিষয় এখানে তুলে আনবার জন্য, এবং সামাজিক অসন্তোষের যে জায়গাটি যে তৈরি হচ্ছে এটা আলোচনা হওয়া জরুরি। আমি ব্যক্তিগতভাবে খুব ইতিবাচক আলোচনাগুলো করতে চাই, আমি একটু মনক্ষুণ্ণ হবেন না। আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে আমরা অনেক সময় গভীরে যাই না। এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এতদিন যাবৎ হয়েছে আমরা কিন্তু কেউ টের পাইনি। যারা চট্টগ্রামের বসবাস করেন তারা জেনেছেন, তারা আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, প্রতিবাদটা খুব জরুরি। কিন্তু ক্লাইমেট ভালনারেবল ফোরামের সারা পৃথিবীর প্রেসিডেন্ট হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ হয়েছেন, খেয়াল রাখা দরকার। আমি সেই জায়গায় একটু আলোচনাটা এই 30 সেকেন্ডে শেষ করতে চাই। আমরা অনেক সময় কোনো অনেক ইতিবাচক বিষয়গুলো দেখি না, আমরা ঘটনার যখন প্রেক্ষিত তৈরি হয় তখন আলোচনাটা ওই জায়গায় রাখি, এখানে সুনীতি দুর্নীতি নিয়ে প্রসঙ্গটা আনার চেষ্টা করি। যাই হোক, আপনি খেয়াল করে দেখবেন গত 1.5 বছরে পৃথিবীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রসঙ্গটা আনছি কারণ এটা আলোচনাটা জরুরি। 2.5 কোটি শিশু কিন্তু তাদের যে প্রতি বছরে যে টিকা দেওয়া হয় বিভিন্ন টিকা, সেই টিকা থেকে বঞ্চিত হয়েছে এবং সেটা দিতে পারেনি ভারত সহ কয়েকটি রাষ্ট্র। অথচ গত বছরে বাংলাদেশ 3,40,00,000 টিকা দিয়েছে শিশুদের। এই আলোচনাটা কিন্তু গণমাধ্যমে আসেনি। এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের সবচেয়ে বড় যারা প্রতিবাদ করছেন, চট্টগ্রামে অনেকের সাথে আমি কথা বলি সুন্দরপুর থেকে, তারা কেউ কিন্তু এটার পক্ষে না। কিন্তু আমি একটা কথাই বলতে চাই, এখানে যারা উপস্থিত আছেন চট্টগ্রামের পক্ষ থেকে আলোচনাটা করছেন, তারা কিন্তু ওই যে আপনি যাদের কথা বললেন, মন্ত্রী, সচিব, ডিজি, রেলওয়ে, তাদের কারোর কাছে কিন্তু কোন রকম কোন পত্র কিংবা কোন চিঠি এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এবং এই আলোচনাটা যদি আমরা অব্যাহত রাখি। জনাব সুভাষ সিংহ রায়, আমি একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে করতে চাই। আমি অনেকক্ষণ ধরে আলোচনার জন্য অপেক্ষায় আছেন অধ্যাপক ডক্টর আফর রুহুল হক, তার কাছে যাব কারণ তিনি এই আলোচনায় জরুরি। কারো কাছে লিখিত কোনো আবেদন যায়নি আপনি যেটি বলছেন, এইটি কি সমর্থনযোগ্য কিনা? কারণ আমরা গণমাধ্যমে গত বেশ কয়েকদিন ধরে প্রতিদিন নানাভাবে প্রতিবেদন দেখতে পাচ্ছি যে সেখানকার নাগরিক সমাজ এটার বিরোধিতা করছেন। তাহলে কর্তৃপক্ষ সেটা নিয়ে সাড়া দেবেন না, কথা বলবেন না? এটা তো কর্তৃপক্ষের পক্ষের বক্তব্য যারা দেবেন তারা বলবেন। কিন্তু আমার কথা হচ্ছে, আমি যখন চাই যেটা হবে না, বিকল্প ব্যবস্থাপনা আসতে হবে, কারণ এটা তো সরকারি প্রতিষ্ঠান হবে না, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইউনাইটেড গ্রুপের। তাদের এই বিক্ষোভকারী যারা আছেন কিংবা প্রতিবাদ করছেন, বিক্ষোভকারী বলবো না, প্রতিবাদ করছেন, চট্টগ্রামের মঙ্গলের জন্য করছেন, আমি তার সাথে একমত। তারা এই 3টি জায়গায় কোন পত্র কিন্তু দেননি, দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। আচ্ছা, এখানে ছোট্ট করে মন্তব্য নিয়ে নিই। স্থপতি জেরিনা হোসেন কিংবা অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী, আপনারা দুজনের যে কেউ একজন বলতে পারেন, আপনারা কি যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাদের বিরোধিতার পত্র বা প্রতিবাদ লিপি বা স্মারকলিপি আপনাদের কোন গ্রুপের পক্ষ থেকে কি যায়নি, দেননি আপনারা? আমাকে একটু বলবো? জি।
আচ্ছা, আমি যতটুকু জানি যে চট্টগ্রামের যে রেলওয়ে শ্রমিক কর্মচারী যারা আছেন ওরা কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটা স্মারকলিপি দিয়েছে। শুধু রেলওয়ে শ্রমিক কর্মচারী না, ওখানে আরো অনেক সংগঠন, এর মধ্যে অনেক সংগঠন আপনার মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। আমি একটু এটার সঙ্গে যোগ করি, জি, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট চট্টগ্রাম চ্যাপ্টার দিয়েছে, স্মারকলিপি দিয়েছে যথাযথ কর্তৃপক্ষের কাছে, কিন্তু ইউনাইটেড গ্রুপের কাছে যে দিতে হবে এটা তো আমাদের মানে ওইটা আমি আমাদের ইউনাইটেড কোনো গ্রুপের কথা ব্যাপার বলি না। না ম্যাডাম, আমি বলেছি রেল মন্ত্রী, রেল সচিব এবং ডিজি রেল দেওয়া হয়েছে। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট থেকে একটা স্মারকলিপি গেছে, বাপা বেলা মিলে যতগুলা নাগরিক মানে প্রতিষ্ঠান এই ইয়ে নিয়ে কাজ করেন, পরিবেশ নাগরিক সমাজের চিন্তা কিংবা সম্মতা নিয়ে কাজ করেন, তারা দিয়েছেন একটা লিগ্যাল নোটিশ। আচ্ছা, অনেক ধন্যবাদ স্থপতি জেরিনা হোসেন। এবার অধ্যাপক ডক্টর আফম রুহুল হক, মাননীয় সংসদ সদস্য, 2009 থেকে 2014 সাল পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে আপনি ছিলেন। আমাদের কাছে তথ্য বলছে, জি, আমাদের কাছে তথ্য বলছে 2013 সালের 14ই আগস্ট অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় পিপিপিতে অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই প্রকল্পটি নীতিগতভাবে সিদ্ধান্ত হয় এবং 2020 সালের 23 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী এটি চূড়ান্ত অনুমোদন দেয় এবং গত বছর 18ই মার্চ ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেডের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের চুক্তি হয়। সেখানে 6 একর জমিতে 500 বেডের হাসপাতাল এবং 100 আসনের মেডিকেল কলেজ এবং 50টি নার্সিং ইনস্টিটিউট। এই যে ঘটনাটি ঘটল এবং গত বেশ কিছুদিন ধরে যখনই এই প্রকল্পটি সেখানে কার্যকর হওয়া শুরু হয়েছে তখন থেকে প্রতিবাদ হচ্ছে। আপনারা যেহেতু এটি হাসপাতাল প্রকল্প এবং আপনি নিজে সদস্য হচ্ছেন সংসদীয় স্থায়ী কমিটির এখন, এবং আপনার সময় এটি নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়া, আপনারা এটি কি বিবেচনায় নিয়েছেন? এখনো পর্যন্ত কেন সেখানে বিরোধিতা হচ্ছে এবং বিরোধিতা কেন হচ্ছে ইতিমধ্যে আপনি তিনজনের বক্তব্য শুনেছেন। আপনি এটার উদ্যোগ নেবেন কিনা মাননীয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী? আমি রিকল করতে পারছি না সেই মিটিং আমি ছিলাম কিনা, বা ওইটা আমি অর্থনৈতিক কমিটির মেম্বার আমি সাধারণত না, সেখানে আমি এনএসি মিটিং এ সবসময় থাকি না। বেসিক্যালি যে পয়েন্টগুলো যেখানে করা হচ্ছে হাসপাতালটি এবং যে ব্যবস্থাপনাটা দেখছি আমি এটি সম্পূর্ণ সকলের সাথে যারা বিরোধিতা করছেন তাদের সাথে একমত যে এরকম একটি জায়গায় হাসপাতাল করবার তো প্রয়োজন নেই। সেটা অনেক জায়গা আছে, অনেক ভালো ভালো জায়গা আছে যেখানে হাসপাতাল তৈরি করা যায়। তো এমন একটি সুন্দর জায়গাকে নষ্ট করে হাসপাতাল বানাতে হবে সেটি আমি নীতিগতভাবে আমি সাপোর্ট করি না মোটেই। সুতরাং আচ্ছা, আপনি নীতিগতভাবে যেহেতু সমর্থন করছেন না, আপনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী হিসেবে উদ্যোগ নেবেন কিনা এবং একই সাথে সংসদ সদস্য হিসেবে? সাবেক স্বাস্থ্যমন্ত্রীর কোনো কর্তৃত্ব কোথাও সংসদ সদস্য হিসেবে নেবেন কিনা? সংসদ সদস্য হিসেবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে আমাদের সমর্থিত কমিটি আছে সেই কমিটির মেম্বার হিসেবে এখানে এই বিষয়টি আসলে ওনারা যদি আমাদের কাছে লেখেন, সেলিম সাহেবের কাছে চেয়ারম্যান, তার কাছে যদি লেখেন তিনি সেটি উপস্থাপনা করবেন, তখন আমরা এটা ডিসকাস করতে পারি। যদি এটি কমিটিতে আসে, কমিটিতে আসতে গেলে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে লিখতে হবে ওনাদেরকে, তখন আমরা আমাদের কাছে আসবে, তখন আমরা ডিসকাস করবো অবশ্যই। এবং আমি তো বললাম আমার পার্সোনালি আমি এটা নীতিগতভাবে বিরোধিতা করতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর আফম রুহুল হক, মাননীয় সংসদ সদস্য। একই সাথে ধন্যবাদ স্থপতি জরিনা হোসেন, ডক্টর মোহাম্মদ ওমর ফারুক রাসেল এবং অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী আমাদের সাথে এই সংবাদের বিশ্লেষণে থাকার জন্য। আমরা একটা ছোট্ট সুখবর আলোচনা করতে চাই, সেটি হলো এবারের কানে বাংলাদেশের উপস্থিতি বেশ আলোচিত এবং সবচেয়ে বড় আলোচনার আলোড়ন যেটি তৈরি করেছে সেটি হলো কানে অফিসিয়ালি সিলেকশন হওয়া প্রথমবারের মতো ছবি রেহানা মরিয়ম নূর। সেটি নানাভাবে ভীষণ আলোচনায় এসেছে এবং আজকে কানের শেষ দিন। আমরা সেখান থেকে যুক্ত করতে চাই ৭১-এর প্রতিবেদক পার্থ সঞ্জয়কে এবং একই সাথে রেহানা মরিয়ম নূর ছবিটির সহ প্রযোজক
রাজীব মহাজনকে আলোচনায় যুক্ত করতে চাই। পার্থ সঞ্জয়, আপনি যদি বলেন, আজকে তো কানের বিশেষ করে এই বিশেষ মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে, আপনি কি দেখলেন শেষ পর্যায়ে? ধন্যবাদ জোরহাট। ঠিক সারা বাংলাদেশের মতো সারা বাংলাদেশ অপেক্ষায় ছিল একটা ভালো খবরের। আমরা ঠিক স্থানীয় সময় 7:30-এ প্রবেশ করেছি এবারের কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। তিনি সবাইকে স্বাগত জানিয়েছেন এবং আন্তর্জাতিক বিভাগের যিনি প্রধান বিচারক, ব্রিটিশ নারী নির্মাতা পাঞ্জে আর্নল্ড, তার নেতৃত্বাধীন জুরি বোর্ড, 6 জনের জুরি প্যানেল, তারা দাঁড়িয়েছিলেন দর্শকের সামনে এবং একে একে ঘোষণা করলেন 6টি পুরস্কার। কিন্তু তার মধ্যে তার আগে রেহানা মরিয়ম টিম ঠিক যে দর্শক সারি, সে দর্শক সারি 4র্থ সারিতে তারা বসেছে এবং সেখানে তাদের সিটগুলো, আসনগুলো সিলেক্টেড ছিল, অর্থাৎ তারা সেগুলো বুক করা ছিল। কিন্তু আমরা 2য় সারিতে বসেছি, কিন্তু আমাদের জন্য কোনো আমরা যেভাবে এখানে যখন সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, সেখানে বসেছি। তো যখন রেহানা মরিয়ম টিম লেখা বুক করা সিটগুলো দেখেছি, তখন হয়তো বাংলাদেশের সাংবাদিক হিসেবে আমরা আশা করছিলাম, আমার সাথে আরো একজন সাংবাদিক ছিলেন বাংলাদেশের ইত্তেফাকের প্রতিনিধি, তার সঙ্গে ভাব করছিলাম হয়তো এটি হয়তো কিছু সেটি হয়তো কোনোভাবে আমরা আশা করতে যাচ্ছি, পেরে যাচ্ছে। কিন্তু আসলে থিয়েরি ফ্রেমি নেতৃত্বে যে আর্নল্ডের নেতৃত্বে 6 জন বিচারক একে একে ঘোষণা করলেন 6টি পুরস্কার। কিন্তু তার মধ্যে আসলে একটি পুরস্কারও রেহানা মরিয়ম নূরের ছবিতে নেই। এখানে রেহানা মরিয়ম টিম, 8 জনের টিম, প্রযোজক জেরিমি চুয়া সহ, সিঙ্গাপুরের তরুণ প্রযোজক তিনি সহ 8 জনের টিম, তারা বসেছিলেন, অতি আগ্রহে বসেছিলেন। এবং রেহানা মরিয়ম নূর অভিনয় চলচ্চিত্রের মূল অভিনেত্রী আজমিন হক বাঁধন, তিনি লাল একটি পোশাক পরে এসেছেন এবং তারা হাস্যোজ্জ্বল ছিলেন এবং একে একে তারা কিন্তু হাস্যোজ্জ্বল মুখটি একটু একটু করে আসলে থেকে হয়েছিল। এবং তবে যেটি মূল খবর, সেটি হচ্ছে গ্র্যান্ড প্রাইজ। 6টি পুরস্কারের মধ্যে গ্র্যান্ড প্রাইজ জিতেছে রাশিয়ার ছবি এবং সেটি কিরা কোভালেঙ্কোর ছবি। সেটি হচ্ছে আনক্লিনচিং দ্য কিস। এই ছবিটি গ্র্যান্ড প্রাইজ জিতেছে। এছাড়া জুরি প্রাইজ। আপনাকে অনেক ধন্যবাদ পার্থ সঞ্জয়, সরাসরি উৎসবস্থল থেকে আপনি যুক্ত হয়েছেন। একটু করে যদি আমরা রাজীব মহাজন, আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত রেহানা মরিয়ম নূর ছবির কো প্রডিউসার আপনি, আমরা জানি শেষ মুহূর্তে বাংলাদেশ তাকিয়েছিল, পুরো টিম তাকিয়েছিল আমরা একটা পুরস্কার পেতে পারি, এরকম একটি আশাবাদ ছিল এবং সেই আশাবাদের অনেক কারণও আছে, ভীষণ যৌক্তিক কারণ আছে। কারণ আমরা দেখেছি বিশ্বের আলোচিত সকল গণমাধ্যম, সেটি চলচ্চিত্র বিষয়ক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রিভিউ, আমরা সেখানেও রজার ইভার্টের রিভিউ দেখেছি, আমরা স্ক্রিন ডেইলিতে রিপোর্ট দেখেছি, হলিউড রিপোর্টারে দেখেছি, ভ্যারাইটিতে দেখেছি। ফলে একটা প্রচন্ড আশাবাদ ছিল যে এই ছবিটি পুরস্কার পেতে পারে। কিন্তু এটি প্রথমবারের মতো বাংলাদেশ ইতিহাসও তৈরি করেছে। আপনি প্রযোজক হিসাবে আজকে যখন আসরটি শেষ হলো, কি বলবেন? আমি বলবো আমাদের শুরু থেকে কখনো খুব বড় চাওয়া কখনোই ছিল না। এই কান ফেস্টিভ্যাল আমাদের সিলেক্ট হওয়াটাই আমাদের কাছে ছিল একটা বিশাল প্রাপ্তি। আমরা যদি এই কোনো ধরনের অ্যাওয়ার্ড যদি যুক্ত হতো, সেটা আমাদের জন্য অবশ্যই একটা অন্যরকমের একটা আমেজ তৈরি করে দিত। আরো হয়তোবা আমরা অনেক ইন্সপায়ার্ড হতাম। হয়তোবা এই চাওয়াগুলো তৈরি হয়েছিল বিভিন্ন কারণে, বিভিন্ন জায়গায় রিভিউ, স্ট্যান্ডিং অপেশন পাওয়া থেকে শুরু করে সবার স্বতঃস্ফূর্ত যে সামগ্রিকভাবে সবাই যুক্ত হয়েছিল, বাংলাদেশের অডিয়েন্স বলেন, ওখানকার অডিয়েন্স এবং বিভিন্ন ভাবে যারা এটার সাথে যুক্ত ছিল এবং দেখেছে, তারা যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছে, সেক্ষেত্রে আমাদের এক ধরনের আমাদের ভেতরেও এক ধরনের চাওয়া পাওয়া তৈরি হয়েছিল। কিন্তু আমরা বলবো যে আমরা এতেও হ্যাপি যে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আমরা অবশ্যই চেষ্টা করবো পরের বার হয়তো বা কোনো না কোনো ভাবে আমরা আরো বেশ ভালো একটা অর্জন নিয়ে আসতে পারবো। এটা আমাদের জন্য ইন্সপিরেশন হিসেবেই থাকবে সবসময়।
আপনাকে অনেক ধন্যবাদ। বিশেষ করে আপনি কো প্রডিউসার, আপনার সাথে আরো দুজন কো প্রডিউসার আছেন, আদনান হাবিব এবং সাইদুল হক খন্দকার। আমরা এই পুরো সময়ে তাদের সাথেও আশা করি কোনো না কোনো পর্যায়ে এই বিষয়ে কথা হবে। একটা শেষ মন্তব্য আপনার নিতে চাই যে এই যে অভিজ্ঞতা, কান, রেহানা মরিয়ম নূর যে অভিজ্ঞতা দিল বাংলাদেশের মানুষকে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে, এতে করে আপনারা যারা প্রযোজনা করেন তারা কি আরো অনেক উৎসাহী হবেন বাংলাদেশে এই ধরনের ইনিশিয়েটিভগুলো, এই ধরনের প্রজেক্টগুলো করার ক্ষেত্রে? অবশ্যই, কারণ হচ্ছে এটা আমাদের জন্য বিশাল একটা শেখার জায়গা তৈরি হয়েছে। কারণ হচ্ছে আমরা প্রথমবার কোনো না কোনো ভাবে এইভাবে অফিসিয়াল সিলেকশনে আসতে পেরেছি। সো ইন ফিউচারে আমরা আবার যেসব গল্পগুলো নিয়ে কাজ করবো, যেসব সিনেমা নিয়ে কাজ করবো, যাদের সাথে কাজ করবো, যেসব ফিল্ম মেকারদের সাথে কাজ করবো, আমরা চেষ্টা করবো যে আরো অনেক ভালো পর্যায়ে যাওয়া এবং হচ্ছে আমাদের সংস্কৃতিকে আরো অনেকভাবে সমন্বয় করে কোনো না কোনো ভাবে উপস্থাপন করা দেশের বিশ্ব দরবারে। এই সুযোগগুলো অবশ্যই আমরা সবসময় চেষ্টা করব, কারণ হচ্ছে এই একটা যাত্রার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। কারণ এটা একটা কম্বাইন, কারণ হচ্ছে আমি শুরু থেকে বলে আসছিলাম যে আমাদের পুরো চেষ্টাটা ছিল ছোট্ট, কারণ আমরা একটা ছোট্ট টিম নিয়ে চেষ্টা করেছি এবং এই পর্যায়ে এসেছি। এবং বাংলাদেশের মানুষ বিশেষ করে যেভাবে আজকে আমরা অনেক জায়গায় সবাইকে অনেকভাবে পোস্ট করতে দেখছিলাম যে সবাই অধীর আগ্রহী ছিল আজকে সারাদিন থেকে, সকাল থেকে অনেকে অনেকভাবে ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া যত জায়গায় আছে সবাই আমাদেরকে উইশ করছিল যে আমরা একদম কোনো না কোনো অ্যাওয়ার্ড। এই পুরো রেহানা মরিয়ম নূর এই ছবিটি গত 3.5 বছর ধরে যেভাবে আপনারা চেষ্টা করেছেন এবং কানে যে পর্যায়ে আলোড়ন তৈরি করেছে, এটি পুরোটা আগামী দিনে বাংলাদেশের মানুষকে অনেক বড় স্বপ্ন দেখাবে, আরো আরো বড় ইতিহাস তৈরি করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। একটু এই সুযোগে যুক্ত করে নিতে চাই আমাদের স্পোর্টস রিপোর্টার রিয়াসাত আজিমকে। তিনি কভার করছিলেন বাংলাদেশ জিম্বাবুয়ের খেলা। আপনাকে যুক্ত করে নিতে চাই, তবে তার আগে একটু করে যদি সাংবাদিক মাসুদ কামাল আপনি খেলা নিয়ে মন্তব্য করতে চান, কিংবা সুভাষ সিংহ রায়, যে খেলাটি হয়ে গেল এবং বাংলাদেশ এরকম দুর্দান্ত খেললো, সাকিব 5টা রীতিমতো উইকেট নিলেন, কি মনে করেন? আমি অন্য একটা বিষয় নিয়ে আমি আজকে রেহানা মরিয়ম নূর নিয়ে দুটো কথা। আচ্ছা, রেহানা মরিয়ম নূর নিয়ে প্রথমে মন্তব্য করুন প্লিজ। নিশ্চয়ই। জি, আমার এক নম্বর কথা হলো যে আসলেই কিন্তু মানে পুরস্কার 6টা পাইনি, 6টার মধ্যে একটাও পাইনি, সেটা আমাদের জন্য আমি মনে করি কোনো ব্যাপারই। আমরা ওই পর্যন্ত যেতে পেরেছি, এটা বড় ঘটনা। এবং আমার তার চেয়েও বড় ঘটনা, দেখেন এই কানের এখানে এই পর্যায়ে না যেত তাহলে রেহানা মরিয়ম নূর নিয়ে বাংলাদেশের যারা দর্শক তার কতটুকু আগ্রহী। এখন লাভ যেটা হয়েছে, যেটা বড় লাভ হয়েছে, এই ছবিটা এখন কিন্তু মানুষের আগ্রহের মধ্যে চলে গেছে এবং এই ধরনের ছবি নিয়ে মানুষ আগ্রহী হবে। এবং আমি মনে করি এই যে যারা প্রযোজক আছেন, যারা এখানে লোকগি করছেন, তারা এখন আগ্রহ পাবেন, উৎসাহ পাবেন যে না আমাদের দর্শকরা এই ধরনের ছবি। এখন দেখেন আমি কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছি কবে এই ছবিটা আমি দেখতে পাবো। এই ধরনের আগ্রহ তো আমি গত 10 বছরে কোনো ছবি নিয়ে আমি অপেক্ষা করি। এই যে আগ্রহের জায়গাটা, সাধারণ মানুষকে ইনভলভ করার ব্যাপারটা, আমি মনে করি যে এটি হলো আমাদের এই ছবি নিয়ে সবচেয়ে বড় অর্জন। এই আমার বক্তব্য। স্পোর্টস নিয়ে আমরা বলবো না, সুভাষ সিংহ রায় আছে, আর আমি বুঝতেও পারছি আপনাদের সময় শেষ পর্যায়ে। অনেক অনেক ধন্যবাদ জনাব সুভাষ সিংহ রায়, আপনার মন্তব্যটি নিতে চাই। দ্রুত বলছি, এর আগে 73টি আসর হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। এই 74তম আসরে বাংলাদেশ যে 19টি চলচ্চিত্র বিভাগের যে মনোনয়ন পেয়েছে এবং তারা যে যোগ্যতার স্বাক্ষর রেখেছে, আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে, হৃদয়ের নামক সূক্ষ্মগ্রাহক যন্ত্র থেকে অন্তঃস্থল থেকে আমি তাদের সেই কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে গর্বিত বোধ করছি। আপনি ভ্যারাইটির কথা বলছেন, আন্তর্জাতিক গণমাধ্যম প্রত্যেকটা আমি খুঁটে খুঁটে দেখবার চেষ্টা করেছি। এই যে রেহানা মরিয়ম নূর, তার যে আলোচিত যে পরিচালক মিস্টার সাদ এবং আজমেরি হক বাঁধন যে অভিনয় করেছেন এবং যে সংলাপ রচিত হয়েছে, আমি বলবো যে আমাদের সেই যাত্রার শুরু হলো এখান থেকে, আন্তর্জাতিক পরিসরে আমরা ছড়িয়ে পড়বো। আপনাকে অনেক ধন্যবাদ সুভাষ সিংহ রায়। আমি এই ক্ষেত্রে অনুরোধ করব সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, তারা এটা বিশেষ গুরুত্ব দিয়ে দেখবেন
এবং নতুন প্রজন্মের যারা এই নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদেরকে আরো বেশি অনুপ্রেরণা দিবেন, আরো বেশি এগিয়ে আসবেন। আপনাকে অনেক ধন্যবাদ সুভাষ সিংহ রায়। ছোট্ট মন্তব্য নিতে চাই রিয়াসাত আজিম, আপনি কাভার করলেন খেলাটি এবং আপনারা আমাদের দলের সাথে কথা হয়েছে কিনা, তাদের মধ্যে কি দেখতে পেলেন, তাদের প্রতিক্রিয়া? হ্যাঁ, নিঃসন্দেহে প্রতিক্রিয়া খুবই ভালো, পজিটিভ। কারণ আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু আসলে কোন একটা পার্টিকুলার দলের সাথে একটা বাইলেটারাল সিরিজ খেলছে না, এটার একটা হিসাব নিকাশ রয়েছে। কারণ 2023 বিশ্বকাপ বাছাই আসলে ওয়ানডে সুপার লিগ নামের যে আসলে সিস্টেমটা চালু করা হয়েছে এবং সেই ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের কিংবা কোন একটা বিশেষ দেশ আসলে কোন অবস্থায় থাকে সেটার উপর নির্ভর করে আসলে সরাসরি কোয়ালিফাইটা নির্ভর করবে। তো বাংলাদেশের প্রাপ্তির জায়গা যেটা, সেটা হচ্ছে জিম্বাবুয়ের সাথে জেতাটা যত বেশি গুরুত্বপূর্ণ ছিল, তার থেকে এই জয়টা কিন্তু আসলে 10টা পয়েন্ট অ্যাড করেছে বাংলাদেশের যে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকা রয়েছে কিংবা অবস্থান হয়েছে অ্যাওয়েতে, অর্থাৎ দেশের বাইরে গিয়ে সুপার লিগের যে ম্যাচগুলো হচ্ছে বাংলাদেশকে 4টা অ্যাওয়ে সিরিজ খেলতে হবে, এটা সেকেন্ড সিরিজ চলছে। বাংলাদেশ কিন্তু প্রথমবার অ্যাওয়েতে পয়েন্ট অর্জন করলো। এর আগে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ খেলেছিল, সেখানটায় পয়েন্ট ছিল না। তো এটা একটা ডেফিনেটলি কনফিডেন্স বিল্ড করার মতো ব্যাপার। এবং একই সাথে কিন্তু সাকিব আল হাসানের পারফরমেন্স সবসময় আলোচনায় থাকে, তার প্রতি মিডিয়া বলেন, ফ্যান বলেন, সবার একটা এক্সপেকটেশন থাকে। সাকিব ব্যাট হাতে সেই আশা পূরণ করতে না পারলেও কিন্তু বল হাতে 5 উইকেট নিয়েছে এবং 5 উইকেট হল কিন্তু তার ক্যারিয়ারে তৃতীয়বারের মতো এবং দুবার হলো লাস্ট 10 ম্যাচেসের মধ্যে। সো এটা একটা খুব ভালো নিউজ। এবং একই সাথে লিটন কুমার দাসকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল মাঝখানে, হি ওয়াজ আউট অফ ফর্ম। লিটন যেহেতু শতক হাঁকিয়েছেন এবং বাংলাদেশের অন্যতম প্রতিভাবান একজন খেলোয়াড়, টপ অর্ডার আজকে ব্যর্থ হয়েছে, তামিম রান পাননি, আমরা দেখেছি সাকিব ভালো করতে পারেনি, মিঠুন ভালো করতে পারেনি। সেই জায়গায় যখন লিটন তার মোটামুটি স্বভাব বিরুদ্ধ ব্যাট করেছেন, টিকে থাকার চেষ্টা করেছেন, শতক হাঁকিয়েছেন, দলকে একটা ভালো পুঁজিতে নিয়ে গেছেন, এভরিথিং ইজ পজিটিভ। ফলে আজকে তার জন্য অনেক পজিটিভ দিন ছিল, বড় দিন ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং বলতে চাই যে আমরা যেমন করে বিশ্ব পরিসরে ক্রিকেট নিয়ে আলোচনা করছি, তেমন করেই অনেকটা বড় দরজা খুলে দিল আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত রেহানা মরিয়ম নূর, যে বিশ্ব পরিসরে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই যাত্রা আরো অনেক বড় হবে। এই দুটো ভালো সংবাদ দিয়ে আজকের ৭১ জার্নালের বিশ্লেষণ শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই